আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবার স্বাগতম জানাচ্ছি। এসো আমরা ক্লাস দেখব। তার আগে একটু করে বলে নেই, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। পড়াগুলো বুঝতে পারছো, মনোযোগ সহকারে পড়াগুলো দেখবে। শুধুমাত্র আমি বলছি আমার ক্লাস না, প্রত্যেকটা টিচারের ক্লাস খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে। আমরা আশা করছি কিছুদিনের মধ্যে হয়তোবা আমরা সুদিন দেখতে পাবো। আমাদের স্কুল প্রাঙ্গণে একত্রিত হওয়ার মতো সেই সুযোগটা যদি চলে আসে, তখন কিন্তু আমাদের এক্সাম কাছাকাছি থাকতে পারে। এই কথাটা মাথায় রেখেই আমাদেরকে পড়ার দিকটা সামনের দিকে এগিয়ে যেতে হবে। ছুটিতে আছি, ঘরে বসে আছি, তাই বলে পড়বো না, এই কথাটা মোটেও মাথায় আনা যাবে না। এই চিন্তা আমরা করতেই পারি না। আমরা শিক্ষার্থী, আমরা লেখাপড়ার সাথে জড়িত থাকব। লেখাপড়াকে অনেক বেশি গুরুত্ব দিয়ে আমরা লেখাপড়ার প্রতি মনোযোগী হব। লেখাপড়া যেন কোনো কারণে বিঘ্ন না ঘটে। আর বাসায় অভিভাবকরা বকাঝকা করে তোমাদেরকে পড়তে বসাবে, তাও যেন না হয়। খেলাধুলা করছো, ভালো কথা, বিনোদন আছে, ভালো কথা, সেগুলো উপভোগ করছো, তবে পড়ালেখা বাদ দিয়ে নয়। পড়ালেখাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়ালেখার সেই সময়টাকে কাজে লাগিয়ে পড়াই যেন কোনো রকমের বিঘ্ন না ঘটে, সেই দিকটা লক্ষ্য রেখে বাকি সময়টা তুমি বিনোদন করো, খেলাধুলা করো, যেভাবে ইচ্ছে সেভাবে কাটাও, সুন্দরের ভেতর কাটাও। যেভাবে ইচ্ছে বলেছি বলে আবার এলোমেলো কাটালে হবে না, ঠিক আছে? আব্বু আম্মু যেন অভিযোগ করতে না পারে, সেদিকে দৃষ্টি রেখে পড়ালেখার প্রতি মনোযোগী হও। আজকে আমরা যে ক্লাসটা করব, এই ক্লাসটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য। বিষয় হচ্ছে গৃহস্থ বিজ্ঞান। আর আমাদের অধ্যায়, আজকের অধ্যায় হচ্ছে নবম অধ্যায়। আর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে খাদ্য পুষ্টির মূল্য। ঠিক আছে? তোমরা তোমাদের বইয়ের দিকে তাকালে দেখতে পাবে খাদ্যের পুষ্টি মূল্য, অর্থাৎ কোন খাদ্যে কতটুকু পুষ্টি আছে, কি আছে না আছে, সেই বিষয়গুলো আমরা ডিটেলসে জানতে পারবো এই অধ্যায়। একেবারে বিস্তারিত সেখানে আলোচনা করা আছে, আমরা সেই জিনিসটা দেখতে পাবো। আজকে আমাদের শিখন ফল হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্যের পুষ্টি মূল্য সম্পর্কে জেনে বলতে ও লিখতে পারবে। তোমরা যখন এই জিনিসটা ভালো করে আয়ত্ত করবে, তখন কিন্তু তুমি খাদ্য পুষ্টি, কোন খাদ্যে কি পুষ্টি, কতটুকু পুষ্টি, এবং সেটা আমাদের শরীরে কিভাবে কাজ করে, সেই খাদ্যটার অভাবে আমাদের কি কি সমস্যা হতে পারত, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা আছে। তাহলে আমরা সেই বিষয়টা যদি জানি, আমরা অবশ্যই খাদ্যের পুষ্টি সম্পর্কে লিখতে পারবো এবং বলতে পারবো, মুখে বলতে পারবো, আবার খাতায় সেটা লিখেও দেখাতে পারবো। শিক্ষার্থীরা, আমরা একটু মনোযোগী হব। আমি প্রতিবারই বলেছি, আমি তোমাদেরকে বইয়ের প্রতিটা শব্দ বাক্য একেবারে বুঝিয়ে বলার চেষ্টা করি, লাইন বাই লাইন পড়িয়ে দেই। কিসের জন্য? আমাদের শিক্ষার্থীরা যেন কোনো একটা শব্দের কারণে তার লিখতে সমস্যা না হয়। এমন যেন না হয় শিক্ষকের কাছে বলে, টিচার আমি এই শব্দটা বুঝতে পারিনি বলে আমি এই প্রশ্নটা অ্যান্সার করতে পারিনি, এই ধরনের সমস্যা যেন না হয়। আরেকটা বিষয় হচ্ছে, আমরা নৈর্ব্যক্তিকের ব্যাপারে যে জিনিসটা দেখি, নৈর্ব্যক্তিক আমরা যদি পুরো বইটা ঠিক মতো না পড়ি, লাইন বাই লাইন না পড়ি, তাহলে আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারবো না। এই কারণে আমরা পুরো বইটাই পড়ার চেষ্টা করি, কোনো লাইনকে ফেলে রেখে এটা গুরুত্ব কম এই কথাটা মাথায় আনি না। আমরা চাই পুরো বইটাকে নিজের আয়ত্তে আনার জন্য, সেজন্য পুরো বইটাই আমরা পড়িয়ে দেই। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা আমাদের বইয়ের দিকে দৃষ্টিপাত করি, কারণ বই না দেখলে তো তুমি পুরো বই সম্পর্কে ধারণা আনতে পারবে না, অধ্যায়টা পুরোটা তোমার আয়ত্তে আসবে না। তাহলে সবাই বই দিকে দৃষ্টিপাত করো। নবম অধ্যায় খাদ্যের পুষ্টিমূল্য, পার্ট 1।
চাল ও গম, শুরুতেই দেওয়া আছে চাল ও গম, দুটো জিনিসই কিন্তু আমাদের প্রধান খাদ্যের মধ্যেই পড়ে। একটা হচ্ছে চাল, ভাত, ভাত বাঙালি প্রধান খাদ্য, সেটা আমরা জানি। আর পাশাপাশি আমরা কিন্তু গম থেকে রুটিও খেয়ে থাকি, সেক্ষেত্রে চাল ও গমের গুরুত্ব অনেক বেশি। তাহলে এসব আমরা চাল ও গমের পুষ্টিমূল্য সম্পর্কে জানি। চাল বাংলাদেশের প্রধান শস্য জাতীয় খাদ্য। আমাদের দেশে প্রধানত সিদ্ধ ও আতপ এই দুই ধরনের চাল ব্যবহারের প্রচলন রয়েছে। ব্যবহার বলতে এখানে বোঝানো হচ্ছে খাবারের প্রচলন রয়েছে, অর্থাৎ আমরা কেউ সিদ্ধ চালের ভাত খাই, আবার কেউ হচ্ছে আতপ চালের ভাত খাই। এছাড়াও রয়েছে ঢেকি চাটা চাল ও কলে ছাটা চাল। অর্থাৎ ঢেকি ছাটা বলতে এটা বোঝাচ্ছে ঢেকিতে যেই ধানটাকে আমরা চালে রূপান্তরিত করছি, হ্যাঁ, সেখানে সেটাকে বলছে ঢেকি ছাটা চাল। আর আরেকটা হচ্ছে কলে, যেটা কলে সাধারণত ধান নিয়ে গিয়ে তোমরা দেখবে যে কলে ছাটা সেই ধানটাকে চালে রূপান্তরিত করে নিয়ে আসে। এই দুটোর কথা এখানে বলা হয়েছে। যে কোনো চালে প্রায় সমপরিমাণ খাদ্য শক্তি থাকে। চাল কার্বোহাইড্রেটের প্রধান উৎস। তাহলে আমাদের যদি নৈবেদ্যিকে এই প্রশ্নটা আসে চাল কিসের উৎস, তখন কিন্তু অবশ্যই লিখতে হবে কার্বোহাইড্রেট। ঠিক আছে, এই কথাটা তোমাদের মনে রাখতে হবে, চাল হচ্ছে কার্বোহাইড্রেটের উৎস। তোমাদের বই দুটো ছবি দেওয়া আছে, ঢেকি ছাটা চাল আর শুধু চাল, দুটার ছবি দেওয়া আছে, তোমরা যেন দুটোর পার্থক্যটা বুঝতে পারো কিরকম হয় সেজন্য। প্রধান পুষ্টি উপাদান কার্বোহাইড্রেট। অন্যান্য উল্লেখযোগ্য পুষ্টি উপাদান প্রোটিন, থায়ামিন, রিবোফ্লাভিন ও নায়াসিন। তাহলে আমাদের প্রথম আমরা যে জিনিসটা পাচ্ছি পুষ্টি উপাদানের মধ্যে, সেটা হচ্ছে কি কার্বোহাইড্রেট ছাড়াও আমাদের আরো কিছু রয়েছে, সেগুলো হচ্ছে প্রোটিন, থায়ামিন, রিবোফ্লাভিন ও নায়াসিন। এই শব্দগুলো আমাদের সাথে যেহেতু একটু অপরিচিত, তোমরা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে আসছো, তো এখানে পড়াগুলো নতুন নতুন, কিছু কিছু শব্দ আসবে নতুন নতুন, যেগুলো তোমাদের প্রথম একটু পড়তে কষ্ট হবে। এই জন্য তোমাকে বারবার এটা পড়তে হবে, বারবার রিভিশন দিতে হবে, বারবার খাতায় লিখতে হবে। লিখলে তোমার বানানের যে জড়তা সেটা চলে যাবে, পড়লে তোমার উচ্চারণের যে জড়তা সেটা চলে যাবে। তাহলে দুটা জিনিস থেকে তুমি মুক্তি পাচ্ছ একাধিকবার পড়া ও লেখার মাধ্যমে। ঢেকি চাটা সিদ্ধ চালে প্রোটিন কিছুটা বেশি থাকে। ভাত রান্নার সময় মাড় ফেলে দিলে অনেক মূল্যবান পুষ্টি উপাদান চলে যায়, তাই মাড় না ফেলে বসা ভাত রান্না করা উচিত। চাল ছাড়াও ধান দিয়ে চিরা, মুড়ি, খই হয়, এইসব খাবারের পুষ্টিমূল্য প্রায় চালের মতোই। তাহলে আমরা জানতে পারছি কি, আমরা অধিকাংশ সময় দেখি যে ভাত রান্না করার সময় ভাতের মাড়টা ফেলে দেয়। সেই মাড়টা যদি না ফেলে ভাতটার চালটা যখন হাঁড়িতে বসানো হয়, চুলোয় চাপানো হয়, তখন যদি চাল সমপরিমাণ পানি দিয়ে সেভাবে যদি রান্না করা যায়, সেক্ষেত্রে ভাতের মাড়টা ফেলতে হয় না। আর মাড়টা না ফেললে খাবারের যে পুষ্টিগুণ সেটা ভাতের ভেতর থেকে যায়, চালের ভেতরেই থেকে যায়, সেই ক্ষেত্রে আমরা পুরোপুরি পুষ্টিটা পাচ্ছি। আর যদি মাড়টা ফেলে দেয়, মাড়ের সাথে কিছু পুষ্টি চলে যায়, যেটা পুরোপুরি পুষ্টি সেখানে থাকে না। সেই কারণে আমাদের বলছে বসা ভাত, অর্থাৎ ওই যে মাড় না ফেলে যে রান্নাটা করা হচ্ছে ভাতটা, সেটাকে বলছে বসা ভাত। সেই বসা ভাত পুষ্টিগুণের দিক থেকে আমাদের জন্য খুবই উপকারী। গমের পুষ্টিমূল্য। এখন আমরা জানবো গমে কিরকম পুষ্টিমূল্য আছে। চালের পর আমাদের বাংলাদেশের দ্বিতীয় শস্য জাতীয় খাদ্য হলো গম, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, চাল ভাতের পরে আমরা অনেকে কিন্তু ভাত না খেয়ে রুটি খাই, আর সেই রুটিটা আসে কোত্থেকে? গম থেকে আসে। সে কারণে বলছে চালের পরে দ্বিতীয় যেটার স্থান রয়েছে সেটা হচ্ছে কি গম। গম থেকে আমরা আটা, ময়দা, সুজি পাই। ময়দার চাইতে আটা ও সুজির পুষ্টিমূল্য বেশি। গম ভাঙানোর সময় গমের বাহিরের আবরণ ভুসি হয়ে বেরিয়ে যায়। তাহলে দেখো, গমের উপরে যে একটা পাতলা আবরণ রয়েছে, সেটা যখন গুঁড়ি করা হয়, এটাকে গুঁড়ো করা হয়, তখন সেই ভুসিটা চলে যায়। গম থেকে চালের প্রায় কাছাকাছি পরিমাণ খাদ্য শক্তি পাওয়া যায় এবং চালের চাইতে বেশি পরিমাণে প্রোটিন থাকে।
গম দিয়ে তৈরি সকল খাদ্য থেকে প্রায় সমপরিমাণ খাদ্য শক্তি পাওয়া যায়। ভুসি ও ময়দার চাইতে আটাতে প্রোটিন কিছুটা বেশি থাকে। তাহলে আবার কি বলছে, ভুসি আর ময়দার চাইতে আটাতে পুষ্টিগুণটা বেশি থাকে। সে কারণে অনেকে দেখবে ময়দাটা একটু কম পছন্দ করে, আটাটা একটু বেশি পছন্দ করে, যেহেতু এটাতে পুষ্টিগুণটা বেশি। আমরা সাধারণত এটাই চেষ্টা করি যে খাবারটা ভালো সেটা খাওয়ার জন্য, সে কারণে আটাটাকে অনেকে বেশি পছন্দ করে। এরপর দেখো এক নজরে গমের পুষ্টি মূল্যটা আমরা দেখে নেই। সেটা হচ্ছে প্রধান পুষ্টি উপাদান কার্বোহাইড্রেট। আমরা আগে বলেছি চালের ক্ষেত্রেও বলেছি কার্বোহাইড্রেট, এখানে গমের ক্ষেত্রে আসছে কি কার্বোহাইড্রেট। এরপর দেখো অন্যান্য উল্লেখযোগ্য পুষ্টি উপাদানগুলোর মধ্যে আছে কি প্রোটিন, থায়ামিন, রিবোফ্লাভিন, নায়াসিন, ভিটামিন ই। এবার যোগ হয়েছে এখানে ভিটামিন ই। চালের মধ্যে বাকি 4টা ছিল, ভিটামিন ই ছিল না, এখানে গমের সাথে কিন্তু ভিটামিন ই যুক্ত হয়েছে। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেন নৈবেত্তিক প্রশ্ন হলে সেখানে আমাদের অ্যান্সার করতে কষ্ট না হয়। আজকাল বাজারে 2 ধরনের আটা পাওয়া যায়, সাদা আটা ও লাল আটা। সাদা আটায় গমের উপরের আবরণ থাকে না, আর লাল আটায় গমের উপরের আবরণ থাকে। স্বাস্থ্যের জন্য লাল আটা উপকারী। তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য যে আটাটা উপকারী সেটা হচ্ছে লাল। অনেকে মনে করে যে সাদা আটাটা দেখতে সুন্দর, তাহলে এটাই মনে হয় আমাদের জন্য উপকারী। আসলে সেটা ভুল ধারণা। আমাদের জন্য যেটা উপকারী সেটা হচ্ছে লাল আটা। তাহলে লাল আটাতে খাদ্যগুণটা বেশি পাওয়া যাচ্ছে। পার্ট 2, মাছ ও মাংস। এবার বলবো মাছ ও মাংস নিয়ে। তোমরা তো সাধারণত খাবার খেতে বসলে নিশ্চয়ই সবজি খেতে চাও না, মাছ মাংস হলে একটু ভালো লাগে তোমাদের। ছোট মানুষ, তোমরা সবজি থেকে একটু বিরক্তি বোধ করো। সেই কারণে আজকে আমরা শুরুতে মাছ মাংসটা দেখছি, তারপরে কিন্তু ধাপে ধাপে আমরা শাকসবজিতেও যাব। তাহলে দেখো পার্ট 2, মাছ ও মাংস। মাছের পুষ্টিমূল্য, প্রাণীজ প্রোটিনের খুব ভালো উৎস হচ্ছে মাছ। এছাড়াও মাছে ফ্যাট ও ধাতব লবণ পাওয়া যায়। কম ফ্যাট যুক্ত মাছের মধ্যে টাকি, বেলে, বাটা, ফলি, রুই, কাতলা, মৃগেল, বাইম, শিং, মাগুর, মলা, ঢেলা এগুলো উল্লেখযোগ্য। তাহলে দেখো তোমাদেরকে কিন্তু মাছের নাম জিজ্ঞেস করলে অনেক সময় তোমরা মাছের নাম বলতে পারো না। এখানে কিন্তু অনেক মাছের নাম দেওয়া আছে, এই মাছের নামগুলো তোমরা শিখে ফেলবে, যেন জিজ্ঞেস করলেই তোমরা বলতে পারো। এখানে আরো মাছের নাম দেওয়া আছে তোমাদের বইয়ে, সবগুলো মাছের নাম শিখে ফেলবে। এবং তোমাদের বাসায় যখন মাছ কিনে আনে তখন আম্মু আব্বুকে জিজ্ঞেস করবে, আম্মু এটা কি মাছ, এটার নাম কি, চিনে ফেলতে হবে। পাশাপাশি শুধু নাম জানলে হবে না, নামের পাশাপাশি মাছটা দেখে যেন তুমি ঝটপট বলে দিতে পারো, আম্মু এটা এই মাছ। ঠিক আছে? আরেকজন কখনো যদি কেউ জিজ্ঞেস করে তাহলে তুমি সেটা বলতে পারবে, সেই মাছটা দেখতে কেমন, তার বৈশিষ্ট্য কেমন, খেতে কেমন, স্বাদটা কেমন, সবই বলতে পারবে। সেক্ষেত্রে তোমাদের প্রয়োজন হচ্ছে মাছের নাম শিখবে এবং মাছটা দেখতে কেমন, তার প্রত্যেকটা মাছের আলাদা আলাদা চেহারা। মানুষের যেমন আলাদা আলাদা চেহারার বৈশিষ্ট্য থাকে, মাছের ক্ষেত্রেও তাই আছে। তাহলে আমরা সেভাবে দেখে জেনে নিব এটা কোন মাছ। খলসে, চেলা, পুঁটি, কাজলি, বোয়াল, শোল মাঝারি ফ্যাট যুক্ত মাছ। তাহলে কিছু মাছ আছে যেগুলোতে মাঝারি ফ্যাট, ঠিক আছে, বেশি চর্বি যুক্ত না, এই ধরনের মাছও কিছু আছে। বেশি ফ্যাট যুক্ত মাছের মধ্যে আছে ইলিশ, শিলং, পাঙ্কাশ, রুই, সরপুঁটি ইত্যাদি। মাছে ফ্যাট বেশি হলে তা খেতে যেমন খুব সুস্বাদু হয়, তেমনি সেই সব মাছে খাদ্য শক্তি বেশি থাকে। তাহলে আমরা জানছি কি মাছের মধ্যে কম পুষ্টিগুণ সেরকম আছে, আবার মাঝারি ফ্যাট, হ্যাঁ, মানে চর্বিযুক্ত, মাঝারি চর্বিযুক্ত ওই ধরনের মাছও আছে। আবার বেশি চর্বিযুক্ত অর্থাৎ ফ্যাট যেগুলো টেস্টি মাছ, হ্যাঁ, এখানে সুস্বাদু মাছ, সেগুলোর নামও দেওয়া আছে। তাহলে তোমরা 3 ভাগে মাছগুলোর নামগুলো এখানে দেওয়া আছে, সেগুলো তোমরা আলাদা আলাদা করে খাতায় লিখবে, কোনটা বেশি ফ্যাট, কোনটাতে কম ফ্যাট, কোনটাতে মাঝারি ফ্যাট, এভাবে লিখে মাছগুলোর নামগুলো শেখার চেষ্টা করবে। প্রধান পুষ্টি উপাদান প্রোটিন। মাছেরও প্রধান পুষ্টি উপাদান হচ্ছে প্রোটিন। আর প্রোটিনের সাথে কি কি আছে এবার সেটা দেখি।
অন্যান্য উল্লেখযোগ্য পুষ্টি উপাদান হচ্ছে ফ্যাট, ভিটামিন এ, ডি এবং ই। তোমরা আবার এ, ডি, ই এভাবে পড়বে না, ভিটামিন এ, ভিটামিন ডি এবং ভিটামিন ই এভাবে পড়বে, তাহলে তোমাদের মনে থাকবে। না হলে এ, ডি, ই এভাবে পড়লে তোমরা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখানে পাচ্ছি কি ফ্যাট, ভিটামিন এ, ভিটামিন ডি এবং ভিটামিন ই, ক্যালসিয়াম, ফসফরাস ও লৌহ। সাথে আছে এই তিনটা জিনিস। তাহলে ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ লিখে লিখে শিখবে। বাংলাদেশে কোন কোন অঞ্চলে শুটকি মাছ খুবই জনপ্রিয়। শুটকি মাছের তাজা মাছ অপেক্ষা 2-3 গুণ বেশি প্রোটিন থাকে। তাহলে এবার দেখো, আমরা কাঁচা মাছ যেটা খাচ্ছি সেটাতে প্রোটিন যতটুকু আছে তার চেয়ে 3 গুণ, 2 কিংবা 3 গুণ বেশি পুষ্টিগুণ আমরা পাচ্ছি কোথায়? শুটকি মাছে। এছাড়াও শুটকি মাছের তাজা মাছের চাইতে ক্যালসিয়াম ও ফসফরাসের পরিমাণ অনেক বেশি থাকে। মাছের কাঁটাতে ক্যালসিয়াম থাকে, তাই যে মাছ কাঁটা সহ খাওয়া যায় সেই মাছ থেকে ক্যালসিয়াম পাওয়া যায়। যেমন ছোট মাছ, সামুদ্রিক মাছ থেকে আয়োডিন পাওয়া যায়। তাহলে আয়োডিনের একটা উৎস হচ্ছে কি সামুদ্রিক মাছ। কিছু সামুদ্রিক মাছ যেমন কড ও শার্ক মাছের যকৃতের তেলে ভিটামিন এ ও ভিটামিন ডি প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে এই লাইনটা আমাদের নৈবিত্তিকে আসতে পারে, কোন মাছ থেকে অনেক বেশি ভিটামিন এ ও ভিটামিন ডি পাওয়া যায়, তখন তোমাকে এই দুটো মাছের নাম বলতে হবে। মাংসের পুষ্টিগুণ। এবার দেখবো মাংসের পুষ্টিগুণ, কোন মাংসে কিভাবে পুষ্টিগুণ আমরা পাচ্ছি সেই বিষয়টা সম্পর্কে আমরা জানবো। মাংসের পুষ্টিগুণ। গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ইত্যাদি পশু ও পাখির দেহের পেশিবহুল অংশ আমরা মাংস হিসাবে গ্রহণ করি। আমাদের দেশে গরু ও খাসির মাংস ছাড়াও মুরগির মাংস খুব বেশি জনপ্রিয়। এছাড়াও হাঁসের মাংস এবং বিভিন্ন পাখির মাংসও আমরা খেয়ে থাকি। মাংস উন্নত মানের প্রোটিন জাতীয় খাদ্য। তাহলে কি বলছে? মাংস কোন ধরনের খাদ্য? উন্নত মানের প্রোটিন জাতীয় খাদ্য। আমরা এই পর্যন্ত যতগুলো খাদ্য সম্পর্কে আলোচনা করেছি সবগুলোই কিন্তু প্রধান খাদ্যগুণ যেটা বলেছি পুষ্টিগুণ সেটা হচ্ছে প্রোটিন। মাংসের খাদ্য শক্তির পরিমাণ ফ্যাটের উপস্থিতির উপর নির্ভর করে। মাংস লৌহ ও ফসফরাসের এবং যকৃৎ বা কলিজা লৌহ এবং ভিটামিন এর খুব ভালো উৎস। তাহলে মাংস লৌহ ও ফসফরাস এবং যকৃৎ ও কলিজা লৌহ। তাহলে একটা বলছে তোমার ফসফরাস, লৌহ ও ফসফরাসের জন্য, আরেকটা হচ্ছে লৌহের জন্য, এবং ভিটামিন এর খুব ভালো উৎস। ক্যালসিয়াম প্রধানত হাড়ে পাওয়া যায়। হাড় ছাড়া মাংসে ক্যালসিয়াম খুবই কম পাওয়া যায়। মাংস ও যকৃৎ থায়ামিন, রিবোফ্লাভিন, নায়াসিন, B12 এবং অন্যান্য বি ভিটামিনের ভালো উৎস। প্রধান পুষ্টি উপাদান প্রোটিন। অন্যান্য উল্লেখযোগ্য পুষ্টি উপাদান হচ্ছে ফ্যাট, থায়াসিন, রিবোফ্লাভিন, নায়াসিন, B12, ভিটামিন এ, ডি এবং ই, ক্যালসিয়াম, ফসফরাস ও লৌহ। দেশি মুরগির মাংস ও পাখির মাংস অন্যান্য প্রাণীর মাংসের চাইতে কম ফ্যাট থাকে, তবে ফার্মের মুরগি ও হাঁসের মাংসে ফ্যাট বেশি থাকে। হাঁস ও মুরগির কলিজাতে প্রচুর পরিমাণে লৌহ থাকে। এছাড়াও ভিটামিন এ ও ডি এবং বি ভিটামিনের উৎকৃষ্ট উৎস হচ্ছে হাঁস ও মুরগির কলিজা। পার্ট 3, ডাল, ডিম ও দুধ। এবার আমরা দেখব ডাল, ডিম আর দুধ। অনেক সময় হয় কি, আমাদের বাসায় যখন তরকারিটা একটু শর্ট থাকে বা শর্ট টাইমে রান্না করতে হয় অল্প সময়ের মধ্যে, হ্যাঁ একটু ঝামেলায় যাব না, একজন অতিথি চলে আসছে, এখন খাবারে হয়তো বা নতুন কিছু সংযোজন করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখি কি চট করে একটা ডিম ভেজে বা একটা ডিম সিদ্ধ করে গেস্টের জন্য নিয়ে আসা হয়। তাহলে দেখো খুব অল্প সময়ের মধ্যে সে কাজটা করা যায়। ডালের পুষ্টি মূল্য। মুগ, মসুর, ছোলা, মটর, খেসারি, মাসকলাই, অড়হর ডাল জাতীয় খাদ্য। এতে উল্লেখযোগ্য পরিমাণে প্রোটিন থাকায় ডাল প্রোটিন জাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত। ডালে স্নেহ পদার্থ খুব কম, কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে,
প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য মাছ ও মাংসের পরিবর্তে ডাল খাওয়া যায়। তাহলে দেখো, মাছ মাংস যদি খেতে ইচ্ছা না করে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ডাল দিয়েও সেই খাদ্য পুষ্টির সেই চাহিদাটা আমরা পূরণ করতে পারি। প্রধান পুষ্টি উপাদান প্রোটিন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি ডাল এবং দুধ ডিমের প্রধান খাদ্য পুষ্টি উপাদান হচ্ছে প্রোটিন। আর অন্যান্য পুষ্টি উপাদান যেগুলো আছে সেগুলো দেখো, উল্লেখযোগ্য পুষ্টি উপাদান কার্বোহাইড্রেট, থায়ামিন, রিবোফ্লাভিন ও নায়াসিন, ক্যালসিয়াম, ফসফরাস ও লৌহ। ডাল থায়ামিনের বেশ ভালো উৎস। ডালে রিবোফ্লাভিন এবং নায়াসিন ও ভালো পরিমাণে পাওয়া যায়। ডালে ধাতব লবণের মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস ও লৌহ কিছু পরিমাণে পাওয়া যায়। ছোলা, মুগ, মাসকলাইয়ের খোসা সহ আস্ত বীজ ভিজিয়ে রাখলে তৃতীয় ও চতুর্থ দিনে অঙ্কুরোদ্গম হয়। অঙ্কুরিত ডালে অন্যান্য প্রায় সব ভিটামিনই শুকনা ডালের চেয়ে অনেক বেশি পরিমাণে থাকে। তাহলে দেখো ডিমের পুষ্টিমূল্য। এবার আমরা দেখব ডিমের পুষ্টিমূল্য কি। প্রোটিন জাতীয় খাদ্যের মধ্যে ডিম সবচেয়ে ভালো। দেহ গঠনের উপযোগী সব উপাদান ডিমে উপস্থিত। ডিমে প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং ধাতব লবণ উল্লেখযোগ্য পরিমাণে থাকে। ডিমের সাদা অংশ ও কুসুমের মধ্যে উপাদানের তফাৎ হয়। ডিমের সাদা অংশে সম্পূর্ণটা প্রোটিন, এতে ফ্যাট নেই বললেই চলে। ডিমের কুসুমে লৌহ, ফসফরাস, থায়ামিন, রিবোফ্লাভিন ভালো পরিমাণে পাওয়া যায়। তাহলে এক নজরে এবার আমরা পুষ্টিগুণটা দেখি। সেটা হচ্ছে প্রোটিন, প্রধান পুষ্টি উপাদান হচ্ছে প্রোটিন। আর অন্যান্য উল্লেখযোগ্য পুষ্টি উপাদানের মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন ডি, থায়ামিন, রিবোফ্লাভিন ও নায়াসিন, ফসফরাস ও লৌহ। তাহলে আমরা প্রথম থেকে পড়াটা যখনই দেখে আসছি সব জায়গায় কিন্তু একই জিনিস দেখতে পাচ্ছি, শেষের দিকে দু একটা নতুন করে সংযোজন হচ্ছে। তাহলে নামগুলো তোমরা ভালো করে শিখে নেবে। ডিমের প্রোটিন উৎকৃষ্ট মানের এবং শতকরা 100% দেহে কাজে লাগে। আমাদের দেশে হাঁসের ডিম পাওয়া যায়। হাঁসের ডিম মুরগির ডিমের চেয়ে আকারে কিছুটা বড় হওয়ায় এতে খাদ্য শক্তি বেশি থাকে। মুরগির ডিমের চেয়ে হাঁসের ডিমে ভিটামিন এ বেশি থাকে। এছাড়া একটা মুরগির ডিম থেকে যে পরিমাণ উপাদান পাওয়া যায় আকারে বড় হওয়ায় সেই পুষ্টি উপাদানগুলো হাঁসের ডিম থেকে কিছুটা বেশি পাওয়া যায়। এছাড়াও আমাদের দেশে মুরগি, হাঁস, রাজহাঁস ও কোয়েল পাখির ডিম খাওয়ার প্রচলন রয়েছে। ডিমের আকার অনুসারে পুষ্টিমূল্য কম বেশি হতে পারে। তাহলে দেখো, ডিম হাঁসের ডিমটা যেহেতু বড় সেই জন্য আকারের দিক থেকে অর্থাৎ আকার আকৃতি সাইজের দিক থেকে পুষ্টিগুণটা বেশি হতে পারে। দুধের পুষ্টিমূল্য। দুধ প্রাকৃতিক উপায়ে তৈরি একটি আদর্শ খাদ্য। দুধের মধ্যে সব কয়টি উপাদান থাকে। দুধে প্রায় 90% পানি। গুণগত দিক থেকে দুধের প্রোটিন উচ্চমানের। ভিটামিনের মধ্যে রিবোফ্লাভিনের পরিমাণ বেশি। দুধে উল্লেখযোগ্য পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস থাকে যা হাড় গঠনে সহায়তা করে। দুধ সুস্বাদু ও সহজপাচ্য। জন্মগ্রহণের পর থেকে 6 মাস বছর পর্যন্ত মায়ের দুধই শিশুর একমাত্র খাদ্য। গরু, ছাগল ও মহিষের দুধ আমাদের দেশে খাওয়া প্রচলন রয়েছে। দুধ থেকে ছানা, পনির, দই ও নানা ধরনের মিষ্টিজাত খাবার তৈরি হয়। তাহলে এটা আমরা সবাই জানি দুধ থেকে কি কি খাবার তৈরি হয়। আমরা সেই খাবারগুলো বেশ সুস্বাদু বলে সেটা একটু পছন্দ আমরা বেশি করি। তাহলে ডিম থেকে আমরা কি কি পাচ্ছি? ছানা, পনির, দই ও নানা মিষ্টিজাত খাবার তৈরি হচ্ছে এই দুধ থেকে, আমরা সেগুলো পাচ্ছি। পার্ট 4, শাকসবজি ও ফল। শাকসবজি ও ফলের পুষ্টিমূল্য। শাকসবজি ও ফল দৈনন্দিন খাদ্যের একটা উল্লেখযোগ্য অংশ। শাকসবজি ও ফলের মধ্যে প্রধানত কার্বোহাইড্রেট, ভিটামিন, ধাতব লবণ ও পানি পাওয়া যায়। তাহলে আমরা নতুন করে এখন কি পেলাম? পানি। ঠিক আছে। ভিটামিন ও ধাতব লবণের প্রাচুর্যতা থাকায় শাকসবজি ও ফল দেহের স্বাভাবিক পুষ্টির কাজ সম্পন্ন করে। তাহলে এখানে বলছে কি দেহের যে স্বাভাবিক তোমার পুষ্টির কাজটা সেটা কিন্তু শাকসবজি আর ফল পূরণ করছে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও অপুষ্টির হাত থেকে রক্ষা করে। সুস্থ থাকার জন্য প্রতিদিনের আহারে শাক ও সবজি থাকা বাঞ্ছনীয়।
তাহলে এবারে এক দৃষ্টিতে আমরা পুষ্টিগুণটা দেখব। প্রধান পুষ্টি উপাদান ভিটামিন, ধাতব লবণ ও পানি। আর অন্যান্য উল্লেখযোগ্য পুষ্টি উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট। সমুদ্রের তীরবর্তী এলাকার মাটিতে আয়োডিন থাকে বলে সেই মাটিতে উৎপন্ন শাকসবজি থেকে আয়োডিন পাওয়া যায়। ফুলকপি, কাঁচামরিচ, ক্যাপসিকাম, বাঁধাকপি, ব্রোকলি, টমেটো ভিটামিন সি এর ভালো উৎস। ব্রোকলি থেকে ক্যালসিয়াম ভালো পরিমাণে পাওয়া যায়। শুঁটি ও বীজ সবজি উদ্ভিজ প্রোটিনের উৎস। শুঁটি ও বীজ সবজি থেকে ভিটামিন ও ভালো পাওয়া যায়। শাকসবজিতে আঁশ জাতীয় কার্বোহাইড্রেট বেশি থাকে, যা খুবই উপকারী। কাঁচা ফল অপেক্ষা মিষ্টি ফলে কার্বোহাইড্রেট বেশি থাকে। তাহলে আমরা যখন কাঁচা ফল খাই, সেই কাঁচা ফলের তুলনায় যখন পাকা ফলটা খাচ্ছি সেটাতে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি। তাজা টাটকা ফলে ফসফরাস ও লৌহ এবং সামান্য ক্যালসিয়াম পাওয়া যায়। লেবু জাতীয় ফল, আম জাতীয় ফল ভিটামিন সি এর জন্য উল্লেখযোগ্য। হলুদ ও কমলা রঙের ফলে যেমন পাকা আম, পাকা পেঁপে ইত্যাদির ফলে ভিটামিন এ ও ক্যারোটিন পাওয়া যায়। তাজা ফলে ভিটামিন বেশি থাকে। রসালো ফল পানির চাহিদা পূরণ করে থাকে। আমাদের দেশে বিভিন্ন মৌসুমে বিভিন্ন স্বাদের ফল পাওয়া যায়। এই সমস্ত মৌসুমী ফল মৌসুমেই বেশি সুস্বাদু ও পুষ্টিকর হয়। তাই সব সময় মৌসুমী ফল খাওয়াতে স্বাস্থ্যের জন্য ভালো। বাদামের পুষ্টিমূল্য। বাংলাদেশে উৎপাদিত বাদামের মধ্যে চীনাবাদাম উল্লেখযোগ্য। এছাড়া কাজু বাদাম, পেস্তা বাদাম ও কাঠবাদাম রয়েছে। তাহলে আমরা চীনাবাদাম ছাড়াও আরো 3টি বাদামের কথা জানতে পারছি: কাজু বাদাম, চীনাবাদাম, পেস্তা বাদাম। প্রধান পুষ্টি উপাদান প্রোটিন ও ফ্যাট। বাদামে যে পুষ্টি উপাদানটা রয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে কি প্রোটিন ও ফ্যাট। অন্যান্য উল্লেখযোগ্য পুষ্টি উপাদান কার্বোহাইড্রেট, থায়াবিন, রিমোফ্লাভিন, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক ও লৌহ। চীনাবাদাম ফসফরাসের ভালো উৎস। লৌহ ও ক্যালসিয়ামে অন্যান্য পরিমাণে সামান্য পরিমাণে পাওয়া যায়। এছাড়াও অন্যান্য ধাতব লবণের মধ্যে ম্যাগনেজ, পটাশিয়াম, কপার ও জিঙ্ক পাওয়া যায়। অত্যন্ত পুষ্টিকর এই খাবারটি খেতেও সুস্বাদু, তাই সকলের কাছে এটি গ্রহণযোগ্য। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে তেল ও ঘিয়ের পুষ্টিমূল্য। তাহলে তেল আর ঘি আমাদের পুষ্টিমূল্যটা কেমন পাচ্ছি আমরা সেটা জেনে নেই। উদ্ভিজ উৎস থেকে ভোজ্য তেল পাওয়া যায়। ভোজ্য তেল প্রধানত রান্নায় ব্যবহৃত হয়। সরিষা, তিল, সূর্যমুখী, চীনাবাদাম, সয়াবিন, তুলা বীজ ও ভুট্টা ইত্যাদি বেশ ভালো পরিমাণে স্নেহ পদার্থ থাকে, তাই এই বীজগুলো থেকে তেল উৎপাদিত হয়। খাদ্যের মধ্যে তেল থেকে সবচেয়ে বেশি তাপ শক্তি পাওয়া যায়। সূর্যমুখী বীচি, সরিষা, সয়াবিন, ঠিক আছে, এগুলো হচ্ছে এই ধরনের খাদ্য। এক নজরে তেল ও ঘিয়ের পুষ্টিমূল্য। প্রধান পুষ্টিমূল্য ফ্যাট। অন্যান্য উল্লেখযোগ্য পুষ্টি উপাদান ভিটামিন এ, ডি, ই, কে। তাহলে এখানে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে এভাবে পড়বে, একসাথে পড়বে না। এ, ডি, ই, কে এভাবে পড়বে না, তোমরা পড়বে ভিটামিন এ, ডি, ই, কে। প্রাণীজ উৎস হতে ঘি পাওয়া যায়। দুধের সর থেকে প্রথমে মাখন ও মাখন থেকে ঘি তৈরি হয়। ঘিয়ে প্রধানত ফ্যাট থাকে, এতে আরো থাকে ভিটামিন এ, ডি, ই, কে। তেল ও ঘি খাবারের স্বাদ বৃদ্ধি করে। তাহলে শিক্ষার্থীরা আমরা এই অধ্যায়টা পড়লাম সম্পূর্ণ। এই অধ্যায় থেকে আমরা খাবারের পুষ্টিগুণ সম্পর্কে জানলাম। কোন খাবারে কোন পুষ্টিগুণ পাওয়া যায় সেটা আমাদের জানা থাকলো। সেই অনুসারে আমরা আমাদের খাবারের তালিকায় খাবারগুলোকে আমরা সুন্দরভাবে সুসজ্জিত ভাবে রুটিন তৈরি করতে পারবো প্রতিদিনের খাবার তালিকায়। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায় থেকে যে জিনিসটা শিখতে পেলাম সেটা হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্যের পুষ্টিগুণ। কোন খাবারে কি পুষ্টিগুণ আছে সেটা আমরা জানতে পারলাম। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকলো কোন খাবারে কোন পুষ্টিগুণ সেটা তোমরা খাবারের পাশে লিখে তালিকা তৈরি করবে।